আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে এই প্ল্যাটফর্ম এইচইসি সুপার স্পেশাল ফাইনাল রিভিশন ক্লাসে আজকে আমরা আইসিটির প্রথম অধ্যায়ের স্পেশাল 3 নাম্বার রিভিশন ক্লাসে উপস্থিত। আজকে আমাদের স্পেশাল 3 নাম্বার রিভিশন ক্লাসে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব। গত দুইটা ক্লাসে আমরা অনেক ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা পরবর্তী নতুন টপিক নিয়ে আলোচনা করব, তো সবাই একটু খেয়াল রাখুন। তো আমাদের সিরিয়াল মতো যে টপিকগুলো আমরা পড়েছি এর আগের ক্লাসগুলোতে, ভার্চুয়াল রিয়েলিটি পড়েছি, রিভিশন করেছি, এরপর আমাদের বায়োমেট্রিক্স পড়া হয়েছে আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়া হয়েছে। আজকের ক্লাসে আমরা প্রথমত ক্রায়ো সার্জারিটা নিয়ে আলোচনা করব। এটা খুবই ইম্পর্টেন্ট, এর এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে। তো দেখি ক্রায়ো সার্জারি এটা আসলে কি। ক্রায়ো সার্জারি এটা আমাদের একটা পরীক্ষা। আমরা যারা এই বিষয়টা সম্পর্কে জানি, ক্রায়ো সার্জারি হচ্ছে একটা পরীক্ষার মাধ্যমে হয়। একটু ওয়েট, আমি একটু বইটা বের করি। আচ্ছা, বইটা একটু নিচে, হ্যাঁ এটা যাক, বইটা বের করা লাগবে না, যেহেতু রিভিশন ক্লাস। তো আশা করি এটা তোমরা বুঝতে পারবা। ক্রায়ো সার্জারি হচ্ছে বিনা রক্তপাতে আমরা যে চিকিৎসাটা করি সেই চিকিৎসা হচ্ছে ক্রায়ো সার্জারি। থ্যাংক ইউ, জয়েন করছো আশা, খুশি হলাম। আচ্ছা, তো আমি একবারে ডাইরেক্টলি আমাদের যেই প্রশ্ন সেই প্রশ্ন থেকে শুরু করি। তো দেখি আমাদের ক্রায়ো সার্জারি থেকে যে প্রশ্নটা আসে সেই প্রশ্ন আমরা নিয়ে আলোচনা শুরু করতেছি, খেয়াল রাখবো। তো প্রথমত আমরা, ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ, জয়েন করছো। একটু ওয়েট, আমি একটু প্রশ্ন বের করতেছি। একটু ওয়েট করো, আমি একটু প্রশ্ন রেডি করে তারপর বের করতেছি আমাদের ক্রায়ো সার্জারির অংশ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। এটা আমাদের যশোর বোর্ড 2024 সালে আসা একটা প্রশ্ন। এই প্রশ্ন দিয়ে আমরা আলোচনা শুরু করি, রিভিশন শুরু করি। তো কি বলতেছে একটু খেয়াল করবা। হ্যাঁ, বলতেছে ডক্টর রতন ত্বক ক্যান্সারে আক্রান্ত একজন রোগীর চিকিৎসা নিম্ন তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে সম্পন্ন করেন। মনে রাখবা, ক্রায়ো সার্জারি একটা চিকিৎসা পদ্ধতি। তো এই পরীক্ষা বা এই চিকিৎসাতে সর্বনিম্ন তাপমাত্রায় করা হয়, অর্থাৎ ঠান্ডা টেম্পারেচারে, অনেক ঠান্ডা টেম্পারেচারে ক্রায়ো সার্জারি করা হয়। মনে রাখবা, ক্রায়ো সার্জারি চিকিৎসাটা নিম্ন তাপমাত্রায় প্রয়োগ করা হয়, একবারে শীতল তাপমাত্রায় প্রয়োগ করা হয়। এটা আমাদের কিন্তু বেসিকের আলোচনা ছিল। সবাইকে আমার কথা বুঝতে পারতেছো? একটু আমাকে জানাও। ক্রায়ো সার্জারি একবারে নিম্ন তাপমাত্রায় প্রয়োগ করা হয়। খাদিজা, সুমাইয়া, রিয়াদুল, ফরহাদ, সাদিয়া ফির, মতুর্য, কথা বইল। তোমরা কি বুঝতেছো? নিম্ন তাপমাত্রা। আচ্ছা, তো নিম্ন তাপমাত্রা, থ্যাংক ইউ। নিম্ন তাপমাত্রা এই কথার মানেই হচ্ছে সেখানে ক্রায়ো সার্জারি, নিম্ন তাপমাত্রায় চিকিৎসা করা হচ্ছে, তার নাম ক্রায়ো সার্জারি। কিন্তু চিকিৎসার পূর্বে তিনি একটি সিমুলেটেড অপারেশনের মাধ্যমে অভিজ্ঞতা লাভ করেন। এটা আমরা জানি, গত ক্লাসে পড়ছিলাম, এটা ছিল ভার্চুয়াল রিয়েলিটি। এখন আমাদের গণকে বলছে ডক্টর রতনের চিকিৎসা পদ্ধতি বর্ণনা করো। এই যে ডক্টর রতন যে পদ্ধতিতে এই চিকিৎসা করে তার নাম ক্রায়ো সার্জারি। এই ক্রায়ো সার্জারির পুরো প্রক্রিয়াটা ব্যাখ্যা করতে হবে, এটা হচ্ছে প্রশ্ন। তো দেখি আমাদের উত্তরে কি বলছে বা কীভাবে লিখতে হবে। প্রথমত লিখতে হবে উদ্দীপকের যে চিকিৎসা সেই চিকিৎসার পদ্ধতির নাম কি। তো আমরা জানি সৃজনশীল লেখার নিয়ম হচ্ছে মূল কথা একবারে লিখতে হয়। তো দেখো আমাদের উদ্দীপকের যে প্রথম ইয়াটা আছে, আমাদের লেখা আছে গড় উত্তরে যে উদ্দীপকে ডক্টর রতনের চিকিৎসা পদ্ধতি হলো ক্রায়ো সার্জারি। ওকে, মনে রাখবা আমাদের এই কথাটা লিখতে হবে যে উদ্দীপকে ডক্টর রতনের চিকিৎসা পদ্ধতি হচ্ছে কি ক্রায়ো সার্জারি। নিচে এই পদ্ধতি সম্পর্কে বর্ণনা করা হলো। আমরা প্রথমে এই মূল কথা লিখে নিব। এই মূল কথা না লিখে আমাদের 1 নাম্বার কমিয়ে দিবে, সৃজনশীল নিয়মে লিখতে হবে। তো দেখি আমাদের ক্রায়ো সার্জারি কীভাবে আলোচনা করতে হয়। ক্রায়ো সার্জারি এক ধরনের চিকিৎসা পদ্ধতি যা অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে রক্তের অস্বাভাবিক বা অপ্রত্যাশিত রোগাক্রান্ত টিস্যু বা কোষ ধ্বংস করার কাজে ব্যবহার করা হয়। আমরা জানি ক্রায়ো সার্জারিতে যে চিকিৎসাটা করা হয়, যেখানে আমাদের আক্রান্ত হয় যে অঙ্গটা, যে অংশটা বা যে কোষটা, সেই কোষের মধ্যে নিম্ন তাপমাত্রা প্রয়োগ করা হয়, যার ফলে সেই অংশের কোষগুলো ধ্বংস হয়ে যায় এবং আমরা কি হই, সুস্থ হয়ে উঠি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, রিমা, জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম জয়েন করার জন্য। দেখো শুরু হয়েছে একটু আগে ক্লাস, মনোযোগ দাও। তো যেটা বলতেছিলাম, আমাদের যেই অংশে, শরীরের যে অংশে আমাদের কোষটা অসুস্থ বা কোষটা রোগাক্রান্ত, সেই অংশে আমাদের ক্রায়ো সার্জারি করা হলে সেই অংশের কোষগুলো কি হয়, ধ্বংস হয় বা মারা যায়, যার ফলে কি হয়, আমরা সুস্থ হয়ে উঠি। তো এই পদ্ধতির চিকিৎসায় প্রায় সিমুলেটর সফটওয়্যার দ্বারা আক্রান্ত কোষগুলো যেমন ক্যান্সার ইত্যাদির অবস্থান ও সীমানা নির্ধারণ করা হয়।
আমাদের এই যে ক্রায়ো সার্জারি যে মেন কথাগুলো আমরা পড়তেছি এখন, এগুলো সব বেসিক ক্লাসে আলোচনা করা হয়েছে এবং সবার বইতেও এগুলো লেখা আছে, এগুলো বই পড়লেও ভালো করে বুঝতে পারবা। এক্ষেত্রে রোগাক্রান্ত কোষটিতে আলট্রা থিন সূচযুক্ত ক্রায়োপ্রব প্রবেশ করিয়ে নির্ধারিত ক্রায়োজনিক গ্যাস প্রয়োগ করা হয়। তো এই লাইনের অর্থ আমরা একটু বুঝবো। আদিবা জয়েন করছো ক্লাসে, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য, খুশি হলাম। আদিবা, আজকে তোমাদের স্পেশাল রসায়ন ক্লাস আছে রাত 8:40 অংশগ্রহণ করো। তো যেটা বলতেছিলাম খেয়াল রাখো, ওকে, তো বলতেছিলাম যেটা খেয়াল রাখবা সেটা হচ্ছে আমাদের এই যে চিকিৎসাটা হয় ক্রায়ো সার্জারি, এই চিকিৎসাতে মূলত আমাদের বিভিন্ন গ্যাস প্রয়োগ করা হয়, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, নাইট্রোজেন গ্যাস, এই গ্যাসগুলো প্রয়োগ করা হয় যে জায়গাটার মধ্যে আমাদের অসুস্থ বা যে জায়গাটার মধ্যে আমাদের রোগাক্রান্ত, সে জায়গার মধ্যে গ্যাস প্রয়োগ করা হয়। তো এই গ্যাসটা প্রয়োগ করা হয় অনেক শীতল তাপমাত্রায়, -41 থেকে -196 পর্যন্ত গ্যাসগুলো প্রয়োগ করা হয়। তো এই গ্যাসগুলোকেই বলা হয় ক্রায়োজনিক গ্যাস। ওকে, মনে রাখবা। আর এইখানে যে সুই নিয়ে কাজ করা হয় সেই সুইটা অনেক চিকন হয়, হ্যাঁ, খুবই চিকন একটা সুই, সেই সুই দিয়ে আমাদের গ্যাস আমাদের রোগাক্রান্ত জায়গার মধ্যে কী করা হয়, প্রয়োগ করা হয়। পরবর্তীতে আমাদের ক্লাসে জয়েন করেছো তানিশা, থ্যাংক ইউ তানিশা জয়েন করার জন্য, খুশি হলাম। তানিশা, চেষ্টা করবা রাত 10টা থেকে রাত 12টা পর্যন্ত 2 ঘন্টা স্পেশাল ক্লাস আছে আজকে তোমাদের ইনশাল্লাহ, সেই ক্লাসে জয়েন করার জন্য। তো আমরা এখন শুরু করি আমাদের পরবর্তী অংশ। আচ্ছা, এখানে খাদিজা জয়েন করছো। খাদিজা, তোমার নাম কি রুবি কিনা আমাকে জানাইও। হ্যাঁ, রুবি কিনা আমাকে জানাও, তাহলে হবে, তাহলে বুঝতে পারবো। খাদিজা নামে দুজন আছে, তো দেখি কে তুমি। এই হচ্ছে বিষয়টা, তোমার রাখবে এগুলো। তো এবার বলতেছে তাপমাত্রা অত্যাধিক হ্রাসের ফলে বা তাপমাত্রা অনেক কমানোর ফলে -41°C থেকে -196°C পর্যন্ত হয়। হ্যাঁ খাদিজা, তুমি কিছু বলতে চাচ্ছ? স্পিক অন হয়েছে, তোমার কথা আমি শুনতে পাইনি, যদি বলতে চাও বলতে পারো। হ্যাঁ খাদিজা, কথা বলো। হ্যাঁ, আবার একটু বলো তো, বুঝি না, বলো কষ্ট করে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, যে তোমার সাথে পরিচয় হয়েছিল গত ক্লাসে, খুশি হলাম। ওকে, থ্যাংক ইউ জয়েন করছো। তো রুবি, রাত 10টা স্পেশাল ক্লাস, 2 ঘন্টা ক্লাস মিস দিবা না, সায়েন্সের ক্লাস যেখানে ছিলাম। তো বলতেছে তাপমাত্রা অনেক কমানোর ফলে নির্বাচিত টিস্যুতে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়, অর্থাৎ যে জায়গার মধ্যে আমি ক্রায়োসার্জারি প্রয়োগ করবো সেই জায়গায় অক্সিজেন চলাচল বন্ধ হয়ে যায়, ফলে ওই নিম্ন তাপমাত্রায় রক্ত ও অক্সিজেন চলাচল সম্ভব না হওয়ার কারণে রোগাক্রান্ত টিস্যুর ক্ষতি সাধন হয়। যেহেতু আমাদের রোগাক্রান্ত টিস্যুগুলো মেরে ফেলতে হবে, সেই জায়গাতে কোনো অক্সিজেন চলাচল করতে দেওয়া যাবে না। তো এই জন্য সবচেয়ে নিম্ন তাপমাত্রা প্রয়োগ করা হয়, যার ফলে সেই জায়গায় কোনো অক্সিজেন চলাচল করতে পারে না, যার ফলে কি হয়, সেই টিস্যুগুলো মারা যায়। কথা কি বুঝতে পারছো? রেসপন্স করো। আচ্ছা, এরপরে পরবর্তীতে বলতেছে যে ক্রায়োসার্জারির চিকিৎসায় রোগাক্রান্ত টিস্যুর ধরন অনুযায়ী এবং নির্দিষ্ট শীতলতায় পৌঁছানোর জন্য বিভিন্ন ধরনের গ্যাস ব্যবহার করা হয়, যেমন তরল নাইট্রোজেন গ্যাস, আর্গন গ্যাস, অক্সিজেন গ্যাস এবং তরল কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহার করা হয়। মানে এই চিকিৎসাতে এগুলো ব্যবহার করা হয়। অন্যান্য চিকিৎসার পদ্ধতির তুলনায় ক্যান্সার ও নিউরোসার্জারি চিকিৎসায় ক্রায়োসার্জারি অনেক সাশ্রয়ী, মানে অনেক টাকা পয়সা কম লাগে এবং কম সময়েও এটা হয়। আর এই পদ্ধতিতে ব্যথা পাওয়া যায় না, রক্তপাত হয় না বা অপারেশন জড়িত কোনো কাটাছেঁড়ার জটিলতাও নেই। মানে ক্রায়োসার্জারি করলে কেউ ব্যথা পাবে না, কাটাকাটি করা লাগবে না বা রক্তপাত হবে না, খুব আরামে এই কাজটা হবে। রোগীকে কোনো পূর্ব প্রস্তুতি নিতেও হয় না এবং অনেক ক্ষেত্রে হাসপাতাল পর্যন্ত রোগীকে নিতেও হয় না। মানে ক্রায়োসার্জারি এই পরীক্ষাটা বা চিকিৎসাটা ঘরে বসেও করা যায়, হাসপাতালে অনেক সময় যাওয়া লাগে না বা আশেপাশে ক্লিনিকেও করা যায়। এই হচ্ছে ক্রায়োসার্জারির পুরো প্রক্রিয়াটা। এটা আমাকে জানাও, ক্রায়োসার্জারির পুরো প্রক্রিয়াটা ভালো করে বুঝতে পারলা কিনা। প্রতিটা সৃজনশীল উত্তরটা এইভাবেই লিখবা। যদি বলে ক্রায়োসার্জারি গঠন ব্যাখ্যা করো, যদি বলা হয় এই প্রযুক্তিটির গঠন ব্যাখ্যা করো, তাহলে এখানে যা যা লেখা আছে একটা পড়ে 100টা সৃজনশীল উত্তর দিবা, মানে একটা উত্তর 100টার জন্য সমান হবে। যদি বলে ক্রায়োসার্জারির গঠন বর্ণনা করো, অর্থাৎ যেই প্রযুক্তির গঠন বর্ণনা করতে বলবে বা ব্যাখ্যা করতে বলবে, এক উত্তর পড়ে সবগুলোর জন্য সেম উত্তর দিবা। আমার কথা কি বুঝতে পারছো? কথা বলো সবাই। ওকে, তাহলে এটা আমাদের শেষ ক্রায়োসার্জারি অংশটা পড়লাম। দেখি আমরা আরেকটা প্রশ্ন সলভ করার চেষ্টা করি, ক্রায়োসার্জারি থেকে আসা প্রশ্ন। তো মনে রাখবা এখনকার যে ক্লাসগুলো সেগুলো রিভিশন ক্লাস, এই ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট, এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করার চেষ্টা করবা।
একটু ওয়েট করো, আমি দেখি যে আমাদের পরবর্তীতে ডিফারেন্ট কোনো পাওয়া যায় কিনা। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ জয়েন করছো। আচ্ছা, তো আমি তোমাদেরকে আরও 2টা প্রশ্ন দেখাই। এর মধ্যে দেখো চট্টগ্রাম বোর্ড 24 সালে আসা প্রশ্ন। হ্যাঁ, এখানে বলেছে উদ্দীপকে উল্লিখিত ডিভাইসটি, আচ্ছা সরি এটা না, এটা এটা না সরি, এই যে 24 সালে সিলেটের প্রশ্ন। এখানে দেখো, এখানে বলেছে উদ্দীপকে উল্লিখিত চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করো। এখানে যে চিকিৎসা করা হয়েছে রক্তপাতহীন, তো রক্তপাতহীন চিকিৎসা মানে কি, ব্যথামুক্ত চিকিৎসা মানে কি, এক কথায় ক্রায়োসার্জারি। তো এখানে উত্তরটা সেম হবে, ক্রায়োসার্জারি পদ্ধতি ব্যাখ্যা করো। তো এখানে দেখো উত্তরে কিন্তু ভিন্ন কোনো কিছুই বলে নাই। আমি একটু আগে যা যা পড়াইছি এখানে তা লিখছে, চাইলে পড়ে দেখতে পারো। তো একই প্রশ্নের উত্তর কি বারবার বকবক করে আলোচনা করার দরকার আছে? কোনো দরকার নেই। তার মানে একটু আগে যা পড়ছি এই উত্তরটা সেম তাই লিখে দিব, হয়ে যাবে। জাস্ট বুঝতে হবে উদ্দীপকটা কি, ক্রায়োসার্জারি কিনা। কেমনে? বিনা রক্তপাতে, নিম্ন তাপমাত্রায়, কাটাছাড়াবিহীন, আরামযুক্ত চিকিৎসা। এই কথাগুলো যদি উদ্দীপকে লেখা থাকে তার মানে তুমি বুঝতে হবে এটা ক্রায়োসার্জারি থেকে প্রশ্ন আসছে। এরপর যদি বলে ক্রায়োসার্জারি গঠন ব্যাখ্যা করো, তুমি বলে দিবা একবারে যা মুখস্থ করছো একটাই মুখস্থ করবা সারা জীবন, এটাই লিখে দিবা। কথা কি বুঝছো? এতটুকু একটু রেসপন্স করো, সবাই বুঝছো? আচ্ছা, এরপরে দেখো আমাদের পরবর্তী প্রশ্ন। এখানেও আমাদের যে পদ্ধতি সম্পর্কে বলছে, দৃশ্যকল্প 1, ডাক্তার মনিরা মেডিকেল কলেজের শিক্ষার্থী, কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়াই, দেখছো কাটাছেঁড়া ছাড়াই নিম্ন তাপমাত্রা, এই আইকনগুলো এই সাইনগুলো কিসের পরিচয়? ক্রায়োসার্জারির পরিচয়। তো বলতেছে উদ্দীপক 1-এর যে চিকিৎসা পদ্ধতি বলা হলো তা আলোচনা করো, এটাও কি ক্রায়োসার্জারি। তো এখানেও কিন্তু সেম, তুমি দেখতে পারো গাইড খুলে টেস্ট পেপার খুলে দেখবা যে ক্রায়োসার্জারির যত গঠন আছে সব জায়গাতে না সেম কথা, কোনো চেঞ্জ নাই। তো এগুলোর বকবক করবো না, এগুলো সবই আলোচনা, একই আলোচনা। এই হচ্ছে ক্রায়োসার্জারি থেকে আসা প্রশ্নের উত্তর করার নিয়ম। কার কোনো প্রশ্ন আছে এখানে? যতটুকু আলোচনা করছি তোমাকে বলো। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো ফরাদ, কি প্রশ্ন? কোশ্চেন ছিল হলো কি, যে তাপমাত্রাটা সর্বনিম্ন কত ডিগ্রি সেন্টিগ্রেডের, মানে এটা এক এক বইতে এক একটা লেখা, এখন সঠিক কোনটা ধরবো? আমি তো 3টা ফলো করি, 3 রকম লেখা বইয়ের ভিতরে। আচ্ছা, এখানে আসলে সর্বনিম্ন যতটুকু তোমার বইতে পাওয়া যায়, যে বইতে সর্বনিম্ন পাওয়া যায় সেটাই ধরবা। এই যে এই জায়গা আপনি যেটা দিয়ে পড়াইতেছেন এটা হচ্ছে -41। আমি আমার যে 2-3টা বই, ওইটার ভিতরে একটার ভিতরে -40, একটার ভিতরে -20। ওয়ালাইকুম সালাম। আচ্ছা বলি শোনো, আমাদের আসলে যে ইয়াটা কি জানি বলে নিম্ন তাপমাত্রার ক্ষেত্রে দেখা যায় কোনো ক্ষেত্রে চিকিৎসাটা -20ও করা যায়, কোনো ক্ষেত্রে দেখা যায় চিকিৎসাটা 40ও করা যায়, 41 করা যায়। এখন সব ক্ষেত্রে সেম হয় না। যদি এটা এমসিকিউ প্রশ্ন আসতো সেক্ষেত্রে একটা ঝামেলা, এমসিকিউ প্রশ্ন আসলে কোনটা সঠিক উত্তর দিব। এমসিকিউ তো আসে, আর হইলো গিয়ে টিউমার কোষের জন্য দেখলাম যে -20, আর হইলো গিয়ে ক্যান্সারের জন্য দেখলাম -30। মানে মূলত আমি কোনটা ধইরা, মানে সর্বনিম্ন কোনটা ধরবো? এখন বলি আসলে কথা হচ্ছে সর্বনিম্ন আমাদের দেখা যাবে যে বইটাতে সর্বনিম্ন লেখা আছে সেই বইটা দিয়ে আমি আলোচনা করবো, সেটাই আমরা সর্বনিম্ন ধরে কাজ করতে পারবো, সমস্যা নেই। আমাদের সব বই তো ইনফরমেশনগুলো যা দেওয়া আছে এগুলো কোনো ভুল না, সবই সঠিক। এখন সর্বনিম্ন যেই ইয়েটা আমাদের আছে, যে বইটাতে সর্বনিম্ন লেখা আছে সেটা আমরা লিখতে পারবো বা সেটা আমরা ব্যবহার করতে পারবো। তবে কথা হচ্ছে রোগ অনুযায়ী আমাদের ইয়াগুলো চেঞ্জ হয়, তাপমাত্রা চেঞ্জ হয়, সেই ক্ষেত্রে রোগ অনুযায়ী রোগ উল্লেখ থাকলে আমরা সেই রোগের জন্য ওইটা মুখস্থ রাখবো, তাইলেই হবে। যদি এই বিষয়টা কষ্টকর বা ক্রিটিক্যাল মনে রাখাটা, কারণ সর্বনিম্ন বলে তো অনেকটাই বুঝে, এক একটা বইতে এক একটা নিয়ম লিখছে। তবে যদি এরকম হয় একই রোগের জন্য এক একটা বইতে এক এক রকম, তো সেক্ষেত্রে একটু ভুল আছে, কারণ একই রোগের জন্য এক এক রকম হবে না। একই রোগের জন্য সেম হবে সব বইতে, হয়তো বা অন্য কোনো রোগের জন্য তোমার নিম্ন তাপমাত্রা দেওয়া আছে, এরকম হইতে পারে। তো যেটা আর কি সবচেয়ে কম যেটা লাগে, যে বইটাতে সবচেয়ে কম পাও সেটাই তুমি ফলো করতে পারো, সমস্যা নেই। তো এটা নিয়ে আশা করি তেমন কোনো সমস্যা নাই। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যতটুকু দেখবো যে জায়গাটা বেশি ব্যবহার করা হচ্ছে, মানে যেই তাপমাত্রা যেটা ব্যবহার করা সবচেয়ে বেশি সেটাই আমরা ব্যবহার করতে পারি, তাহলেই ভালো হয়। আপনার এই গাইডের ভিতরে -41 লাগছে, প্রত্যেক কোশ্চেনে -41 লাগে। আমি যেগুলো ফলো করি, মানে আমার যেগুলো আছে ওগুলোর ভিতরে একটার ভিতরে -20 ডিগ্রি, ওইটা যত কোশ্চেন আছে সব -20 ডিগ্রিতে। আচ্ছা সমস্যা নাই, আছে ওইটার ভিতরে 30, ওইটা সবগুলা 30। হ্যাঁ আচ্ছা বলি, এখন কথা হচ্ছে, হ্যাঁ কথা ঠিক আছে। এখন তুমি যদি ইচ্ছা করতে চাও যে স্যার আমি ইচ্ছা করতে এটাও দিব বা 30 দিব 20 দিব, দাও, সমস্যা নেই।
এটা নিয়ে কোনো প্রবলেম নাই, মানে তারা জাস্ট রেঞ্জটা দেখবে যে হ্যাঁ আমাদের চিকিৎসা সেবা এইভাবেও এই রেঞ্জের মধ্যে করা যায়, 20ও করা যায়, 30ও করা যায়, 40ও করা যায়। এখন যে রেঞ্জে করা যাক, তুমি যদি সঠিকটা লিখো সেখান থেকে মার্ক পেয়ে যাবে, সমস্যা তো নেই। জাস্ট রেঞ্জটা ঠিক আছে কিনা, যে হ্যাঁ এতর মধ্যে। সাপোজ যদি কেউ বলে 0°C তাপমাত্রায় করে, এটা তো হইব না, কারণ 0°C তাপমাত্রায় চিকিৎসা করা যায় না। তো তুমি রেঞ্জের মধ্যে বললেই হবে। এখন 20 বলো, 30 বলো না 40 বলো, এটা স্যাররা যদি দেখে, যদি হ্যাঁ বলে যে ঠিক আছে এই 3টা যে কোনো একটা দিলেই হবে, এখন যে যেটাই দেখ ইচ্ছা, সমস্যা নেই। কারণ এইগুলো সবই প্রযোজ্য, এগুলো সবগুলাই করা যায় পরীক্ষা। কথা বুঝছো? জি আচ্ছা, তো থ্যাংক ইউ সো মাচ, ভালো একটা প্রশ্ন করেছে, খুশি হলাম। তো বাচ্চারা চলে যাচ্ছি, এই টপিক আমার কমপ্লিট। থ্যাংক ইউ সোহান, জয়েন করার জন্য খুশি হলাম। তো এখন আমাদের পরবর্তী যে টপিক সেটা হচ্ছে আমাদের ন্যানো টেকনোলজি। এই টপিকটা আমরা আজকে পড়বো, ন্যানো টেকনোলজি। তো এই ন্যানো টেকনোলজি মানেটা আমরা সবাই জানি যে ছোট থেকে বড় জিনিস তৈরি করা বা বড়কে ভেঙে ছোট তৈরি করা একই। ক্ষুদ্র থেকে বৃহত্তর, বৃহত্তর থেকে ক্ষুদ্র। তো সোহান, তোমাদেরকে যে পড়াচ্ছি, এই যে পড়াচ্ছি ক্লাসে, আমি যখন পরীক্ষাটা নিব বুধবারে, এখান থেকেও প্রশ্ন করব, টপিকগুলো দিব, দেখে নিও, সমস্যা নেই। আচ্ছা স্যার। ওকে, তো এখন কথা হচ্ছে আমরা তো ভার্চুয়াল পড়ছি, ক্রায়ো সার্জারি পড়লাম, বায়োমেট্রিক্স পড়লাম, জেনেটিক পড়লাম, ন্যানো টেকনোলজির আজকে পড়ি। এটা খুব ইম্পর্টেন্ট, ন্যানো টেকনোলজি আসে পরীক্ষা। তো দেখি আমরা শুরু করি কীভাবে। ন্যানো টেকনোলজি বলতে বোঝায় ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস তৈরি করা, অণু পরমাণুর মতো কাজ নিয়ে কাজ করে আর কি। তো চলো শুরু করি। হ্যাঁ, কোনো সমস্যা হলে অবশ্যই বলবো, আমি একটু বে করতেছি প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসা প্রশ্ন, একটু খেয়াল রাখবা সবাই। হ্যাঁ, কি বলছে, উদ্দীপকটা ভালো করে পড়লে উত্তর বুঝতে পারবা। বাশার সাহেব, মানুষের নামই হচ্ছে বাশার। বাশার সাহেব কম্পিউটার মেলা গিয়ে একটি হার্ড ডিস্ক কিনলেন। কম্পিউটারের হার্ড ডিস্ক, হার্ড ডিস্কটি আকারে খুবই ছোট, কিন্তু এর ধারণ ক্ষমতা অনেক বেশি। দেখছো, এই লাইনটা দিয়ে তোমাকে বুঝতে হবে উদ্দীপকটা কোন জায়গা থেকে আসছে। খুবই ছোট, তো কোনো কিছু ছোট, কোনো কিছু বড়, এই বিষয়গুলো নিয়ে যেই সেক্টরটা কাজ করে তার নাম ন্যানো টেকনোলজি। এক কথায় খুবই ছোট, খুবই বড়, এই বিষয়গুলো নিয়ে যেই প্রযুক্তিতে কাজ করা হয় তার নাম ন্যানো টেকনোলজি। থ্যাংক ইউ অর্পিতা, জয়েন করছো ক্লাসে। সবাই কি বুঝতেছো? ভয়েসে রেসপন্স করো। খুবই ছোট, খুবই ছোট অথবা বড়। স্যার বুঝতে পারছি। থ্যাংক ইউ। খুবই ছোট অথবা বড়, এই কথাগুলো থাকলেই ন্যানো টেকনোলজি। তিনি বন্ধু প্রিন্সকে হার্ড ডিস্কটি দেখানোর জন্য তার অফিসে গেলেন। প্রিন্সের অফিসে গিয়ে দেখলেন উক্ত অফিসে কর্মকর্তা কর্মচারীগণ একটি যন্ত্রের দিকে তাকালেই অফিসের দরজা খুলে যায়। আচ্ছা, এখন আমাদের গণপ্রশ্ন সমাধান করতে হবে। উদ্দীপকে উল্লিখিত ডিভাইসটি তৈরির প্রযুক্তি ব্যাখ্যা করো। এই যে হার্ড ডিস্ক তৈরি করছে, হার্ড ডিস্ক, এই হার্ড ডিস্ক তৈরি করার যে প্রযুক্তি, সেই প্রযুক্তি নিয়ে আলোচনা করতে হবে। এখন আমি যদি না বুঝি এই হার্ড ডিস্ক তৈরির প্রযুক্তিটার নাম কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ভার্চুয়াল রিয়েলিটি, নাকি ন্যানো টেকনোলজি? হার্ড ডিস্ক তৈরি ন্যানো টেকনোলজি হবে। হ্যাঁ, কারণ কি আমাদের হার্ড ডিস্কটা হচ্ছে একটা হার্ডওয়্যার। এই হার্ডওয়্যার তৈরি করতে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে কাজ করতে হয়, ছোট্ট ছোট জিনিস নিয়ে কাজ করতে হয়, ছোট্ট ছোট জিনিস নিয়ে জোড়া লাগিয়ে বড় করতে হয়। এই জন্য এটাকে বলা হয় আমাদের ন্যানো টেকনোলজির প্রযুক্তি। সবাই কি বুঝতে পারছো? তোমাকে ধরতে হবে, উদ্দীপক করে বুঝতে হবে প্রযুক্তিটার নাম কি, কোন টপিক থেকে প্রশ্ন করা হয়েছে। ক্লাসে বাকিরা চুপচাপ থাকলে চলবে না, সবাইকে টুকটাক কথা বলতে হবে। সবাইকে আমি পড়াচ্ছি, দুজনকে পড়াচ্ছি না। আচ্ছা, যারা কথা বলতেছেন না অবশ্যই রিকোয়েস্ট, রেসপন্স সবারই ভয়েসে করা উচিত, কারণ আমি সবাইকে পড়াচ্ছি। উদ্দীপকে উল্লেখিত ডিভাইসটি অর্থাৎ হার্ড ডিস্ক তৈরির প্রযুক্তিটির নাম হচ্ছে ন্যানো টেকনোলজি। নিচের প্রযুক্তির ব্যাখ্যা করা হলো। প্রথমে আমাকে জ্ঞানমূলকে বলতে হবে, এরপর ব্যাখ্যাটা শুরু করি। প্রথমত সংজ্ঞা লিখতে হবে, আমি জানি তোমাদের বলছিলাম গত ক্লাসে, সংজ্ঞা লিখে শুরু করবা। আমাদের বলতেছে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা এবং ব্যবহার করার প্রযুক্তি হলো ন্যানো টেকনোলজি প্রযুক্তি বা ন্যানো টেকনোলজি। এটা হচ্ছে সংজ্ঞা। এরপর বলতেছে ন্যানো প্রযুক্তি 2 পদ্ধতিতে ব্যবহৃত হয়, এটাও মনে রাখবা। ন্যানো টেকনোলজি 2 প্রকার, একটা হচ্ছে ক্ষুদ্র থেকে বৃহৎ, আরেকটা হচ্ছে কি বৃহৎ থেকে ক্ষুদ্র। এই কথাগুলো প্রত্যেকটা সিনসে লিখতে হবে। কেন? ন্যানো টেকনোলজির গঠনে এগুলো সব আছে, মেন বই এগুলো সব লেখা আছে। আর এইভাবে লিখে দিলে তুমি মার্কটা ফুল পাবা, আদারওয়াইজ এলোমেলো লিখলে, উল্টোপালা লিখলে, মন গড়া লিখলে নাম্বার পাবা না। সবাই কি বুঝছো? মনে থাকবে সবার কথা এতটুকু?
জি স্যার, মন থাকবে। ওকে, জি স্যার, মনে থাকবে। খুশি হলাম। এরপরে বলতেছে যে ক্ষুদ্র থেকে বৃহৎ পদ্ধতিতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র আণবিক উপাদান থেকে শুরু করে ধীরে ধীরে বড় কোনো জিনিস তৈরি করা যায়। অন্যদিকে বৃহৎ থেকে ক্ষুদ্র পদ্ধতিতে একটু বড় আকৃতির কিছু থেকে শুরু করে তাকে ভেঙে 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 ছোট করতে 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 ক্ষুদ্রাতি ক্ষুদ্র আকৃতিতে পরিণত করা হয়। এটা তোমরা বুঝছো যে ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে বড় জিনিস তৈরি করা, আর বড় জিনিসকে ভাঙতে 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 ছোট জিনিস তৈরি করা, এই হচ্ছে ন্যানো টেকনোলজি। এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বৃহৎ স্কেলে পণ্য উৎপাদন সম্ভব হচ্ছে এবং উৎপাদিত পণ্য আকারে সূক্ষ্ম ও ছোট হলেও অত্যন্ত মজবুত হয়, বিদ্যুৎ সাশ্রয়ী হয়, টেকসই হয় এবং হালকা হয়। এটা খেয়াল রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা এই ন্যানো টেকনোলজি প্রযুক্তি ব্যবহার করে অনেক বৃহৎ স্কেলে, মানে অনেক বড় মাপের স্কেলে অনেক পণ্য উৎপাদন করতে পারতেছি। আর এই পণ্যগুলো আকারে ছোট দেখাবে, যে পণ্যগুলো আমরা ন্যানো টেকনোলজির মাধ্যমে তৈরি করব সেগুলো ছোট দেখাবে। সাপোজ আমি বলি মেমোরি কার্ড, সাপোজ 128 জিবি মেমোরি কার্ড। এখন মেমোরি কার্ডের সাইজটা কি একটু ছোট না, এতটুকু না, নাকি অনেক বড় থাকে বলো তো? ছোট থাকে না? কথা বললো। মেমোরি কার্ড যেটা আমরা ব্যবহার করি 64 জিবি, 128 জিবি, 256 জিবি, এগুলো ব্যবহার করি না মেমোরি কার্ড। তো মেমোরি কার্ড কিন্তু দেখতে ছোট। মেমোরি কার্ড দেখতে ছোট হলেও কি এর কাজ ছোট? এর কাজ বিশাল। এই ছোট্ট একটা জায়গার মধ্যে অনেক বড় বড় কিছু রাখা যায়, এত এত জিবির জিনিস রাখা যায়, এত এত ডকুমেন্ট রাখা যায়। তো দেখতে ছোট হলেও এর কার্যকারিতা ছোট নয়, অনেক বিশাল। এটাই হচ্ছে সেই ন্যানো টেকনোলজি প্রযুক্তি। এটাই বলছে যে আমাদের দেখতে ছোট হবে, দেখতে ছোট হলেও এটা অত্যন্ত মজবুত হবে, বিদ্যুৎ সাশ্রয়ী হবে, টেকসই হবে এবং হালকা হবে। সবাইকে কথাগুলোর অর্থ বুঝতে পারতেছো? কিভাবে লিখতে হবে আমাদের? জি স্যার, বুঝতেছি। ওকে, থ্যাংক ইউ। ক্লাসে বাকিরা তো চুপচাপ, বাকিরা কথা হলো কম। আদিবা, খাদিজা, মামুন রানা, অর্পিতা, রিয়াদুল, রিমা, ফরহাদ, সাদিয়া ফিরমো, তানিশা, তুর্য, যাই রেসপন্স করার চেষ্টা করবা। এখন দেখো পরবর্তীতে কি বলতেছে। এরপরে কম্পিউটারের হার্ডওয়্যারের ক্ষেত্রে প্রসেসরে উচ্চ গতি, দীর্ঘস্থায়িত্ব, কম শক্তি খরচ, ডিসপ্লে ও কোয়ান্টাম প্রযুক্তির উন্নয়নে ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়। এই প্রযুক্তির মাধ্যমে আগামীতে দুরারোগ্য ব্যাধি হতে শুরু করে প্রতিরক্ষায়, ন্যানো রোবট, কোয়ান্টাম কম্পিউটিং, বিশ্বব্যাপী বৃহৎ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কার্যকরী ও সস্তায় শক্তি উৎপাদন সহ পানি ও দূষণ কমানো সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। হ্যাঁ রিমা বলো। ন্যানো টেকনোলজিটা এক কথায় কেমনে বুঝে যাব আমরা? আমি বললাম ও যে ছোট থেকে বড় জিনিস তৈরি করা, বড় থেকে ছোট জিনিস তৈরি করা, বা কোনো একটা জিনিস যন্ত্রাংশ তৈরি করা, এটাই হচ্ছে ন্যানো টেকনোলজি সংক্ষেপে। কোনো একটা বিষয়বস্তু তৈরি করতেছি, কোনো একটা যন্ত্র তৈরি করি, ছোট্ট থেকে বড় হচ্ছে যন্ত্রটা, অথবা বড় থেকে ছোট হচ্ছে, এটাই হচ্ছে ন্যানো টেকনোলজি এক কথায়। এবার বুঝতে পারছো? ঠিক আছে স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সঠিক উত্তরটা। এইবার আমাকে বলতে পারো। থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে এখানে চাইলে বলতে পারো। থ্যাংক ইউ, এতক্ষণ ধরে ক্লাস করতেছে, খুশি হলাম। এর মধ্যে কার কোনো প্রশ্ন আছে এখানে? এটা আমাদের শেষ। এটা হচ্ছে ন্যানো টেকনোলজির প্রযুক্তির ব্যাখ্যা। কীভাবে লিখতে হবে সিস্টেমগুলো বুঝছো সবাই? উদ্দীপক পড়ে পড়ে লিখে দিলেই হবে, কিছু কিছু বানায় লিখবা নিজ থেকে, আর মেন বিষয়টা অবশ্যই লিখে নিবা আগে। সব এতটুকু বুঝতে পারছো? একটু কথা বলো। জি স্যার। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো এতটুকু আমাদের কমপ্লিট হইল। তো আমরা ক্লাসটা রেকর্ড এই অংশে এখানে একটু সেভ করতেছি। আসসালামু আলাইকুম। আমাদের আজকে স্পেশাল আইসিটি ক্লাসে এই অংশে আমরা এই নতুন প্রশ্ন নিয়ে সলভ শুরু করি। দেখো উদ্দীপক কী বলছে। যশোর 23 সালে আসা প্রশ্ন যে ডক্টর রাজীব মেডিকেল কলেজে ব্যবহারিক ক্লাসে রোগী ছাড়াই বিশেষ প্রযুক্তির মাধ্যমে হার্টের অপারেশনের অভিজ্ঞতা লাভ করেন। তিনি লং টেনিস খেলতে গিয়ে লক্ষ্য করলেন অন্যান্য বলের তুলনায় এ বলের স্থায়িত্ব অনেক বেশি। তোমাকে লাস্ট লাইনটা পড়ে বুঝতে হবে, স্থায়িত্ব অনেক বেশি। এই যে কোন একটা জিনিসের স্থায়িত্ব বেশি হয় কোন প্রযুক্তির আবিষ্কারের ফলে? টেকসই হয়, স্থায়িত্ব হয় বেশি, বিদ্যুৎ সাশ্রয়ী হয়। এক্সিলেন্ট, ন্যানো টেকনোলজি। এই যে দেখতেছো, হ্যাঁ এই যে দেখতেছো আমাদের কিন্তু সব জায়গায় কিন্তু বড় থেকে ছোট, ছোট থেকে বড় এই কথাগুলো থাকবে না।
কিছু কিছু সাইন থাকবে, যে সাইনগুলো তোমাকে বুঝতে হবে। আমরা কিন্তু আগের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের মধ্যে আমরা কিন্তু মোটামুটি আলোচনা করছিলাম যে আমাদের এই জায়গার মধ্যে ন্যানো টেকনোলজির যেই সার্থকতা সেটা কি ছিল। ন্যানো টেকনোলজিতে যে পণ্যগুলো তৈরি করা হবে সেগুলো অত্যন্ত মজবুত হবে, বিদ্যুৎ সাশ্রয়ী হবে, টেকসই হবে, হালকা হবে। যদি উদ্দীপকে এই কথাগুলো তুমি পেয়ে যাও, বড় ছোট না পাও, এই মজবুত হয়, টেকসই হয়, বিদ্যুৎ সাশ্রয়ী হয়, হালকা হয়, এই কথাগুলো লেখা থাকলেও তোমাকে বুঝতে হবে সেটা একটা ন্যানো টেকনোলজি প্রযুক্তি। যদিও বড় লেখা নাই, ছোট লেখা নাই, এইগুলো থাকলেও তোমাকে ন্যানো টেকনোলজি বুঝেই উত্তর করতে হবে। এটা সৃজনশীল ধরার নিয়ম। রিমা, তোমার প্রশ্ন উত্তরটা পাইছো এখন? রিমা প্রশ্ন করছিলা যে কখন বুঝবো। আচ্ছা, তো রিমা বলছিল যে স্যার কখন বুঝবো যে এটা আমাদের ন্যানো টেকনোলজি হবে। এগুলো আমাদের সৃজনশীল প্র্যাকটিস করার একটা টেকনিক। সৃজনশীল প্র্যাকটিস করতে করতে এই বিষয়গুলো আস্তে আস্তে ধরা পড়ে। আচ্ছা, তো দেখো এরপরে আমরা বুঝতে পারলাম এখানে আমাদের গণকে বলছে উদ্দীপকে বলটি তৈরির প্রযুক্তি ব্যাখ্যা করো। এই যে বলটা তৈরি করছে, টেনিস বলটা অনেক স্থায়ী হয়, এই বলটা তৈরি করছে কোন প্রযুক্তির মাধ্যমে? ন্যানো টেকনোলজি। এখন সেই প্রযুক্তি ব্যাখ্যা করতে হবে। ভেরি গুড। এখন সেই প্রযুক্তি ব্যাখ্যা করতে হবে। এখন এই ব্যাখ্যা কিন্তু আগেও যা পড়ছিলাম হুবহু সেম থাকবে। প্রথমত লিখে দিব উদ্দীপকে টেনিস বল তৈরি প্রযুক্তির নাম ন্যানো টেকনোলজি, এরপরে সংজ্ঞা দিয়ে এরপরে যা আছে শুভ তাই লিখে দিব। এখন কথা হচ্ছে স্যার একই উত্তর যদি প্রতিটা সেম হয়, স্যার আমার এখানে কালো হয়ে গেছে। আচ্ছা, লিঙ্ক কেটে দিয়ে জয়েন করো যদি সমস্যা হয়। তো যে বলতেছিলাম একই উত্তর যদি সব জায়গায় সেম হয় তাহলে একই উত্তর বারবার মুখস্থ করব কেন? কোনো প্রয়োজন নাই। একবার মুখস্থ করো, সারা জীবনের জন্য মনে রাখবে ইনশাল্লাহ। ঠিক আছে, মনে রাখবা আমাদের উত্তর কিন্তু সব জায়গায় সেম হবে। অর্থাৎ কোনো কিছুর গঠন, কোনো প্রযুক্তির গঠন, কোনো প্রযুক্তির বর্ণনা বা কোনো টপিকের মেইন বর্ণনাগুলো সব জায়গায় সেম হবে। জাস্ট তোমাকে প্রশ্ন ধরতে হবে, উদ্দীপকটা পড়ে বুঝতে হবে যে এই প্রশ্নটা কোন প্রযুক্তি থেকে আসছে বা কোন টপিক থেকে আসছে। তুমি যদি উদ্দীপক ধরতে না পারো, উল্টাপাল্টা টপিক ধরো বা উল্টাপাল্টা উত্তর দিয়ে আসো, যতই ভালো ব্যাখ্যা দাও না কেন তুমি জিরো পাবা, 0 0 0। কেন? চাইছে একটা, লিখছো একটা, চাইছে একটার গঠন, লিখছো আরেকটার গঠন। তো উদ্দীপকটা বুঝতে গেলে বেশি বেশি প্রবলেম সলভ করতে হবে, সৃজনশীল প্র্যাকটিস করতে হবে। তো তোমাদের যাদের বাসায় গাইড আছে বা টেস্ট পেপার আছে তোমরা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা। আর না থাকলে সমস্যা নাই, আমি তো আমার টেস্ট পেপার থেকে বা গাইডে থেকে ছবি তুলে সব দিয়ে দিব, বাসায় বসে বসে মোবাইল দেখে দেখে পড়লেও ইনশাল্লাহ হয়ে যাবে। এভাবেই আমাদের পড়াগুলো এগিয়ে নিতে হবে। আমাদের থেকে গাইড নাই, আমরা গাইড এখনো কিনি নাই। আচ্ছা, যাদের নাই আমি পরে দিয়ে দিব ফ্রি হয়ে। আমি আপাতত জাস্ট বললাম টেকনিক শিখাচ্ছি, পড়ার টেকনিকগুলো হচ্ছে এটা যে তোমরা চেষ্টা করবা গাইড থাকলে গাইড থেকে প্র্যাকটিস করবা, আর না থাকলে কারো কাছ থেকে সংগ্রহ করবা। হ্যাঁ রিমা, এখান থেকে ইনশাল্লাহ কমন আসবে, আমি আশা করি কমন আসবে, অবশ্যই ইনশাল্লাহ আসবে। হ্যাঁ ফরহাদ বলো, এবার প্রশ্ন বলো। কুমিল্লা বোর্ড 19। কুমিল্লা বোর্ড 19-এ যাবো। আচ্ছা, এখানে কি সমস্যা দেখা দিচ্ছে? আচ্ছা দেখি, ওয়েট। সমস্যা না, একটু সলভ করে দিলে ভালো হইতো সবার জন্য। আচ্ছা তাহলে আমি একটু বেক করতেছি, দেখি। থ্যাংক ইউ বলছো কুমিল্লা বোর্ড 19। আচ্ছা থ্যাংক ইউ, ভালো একটা প্রশ্ন বলছো। প্র্যাকটিস করে গেলে ভালো হতো না? একটা একটা করে একটা একটা করেই তো আমি শেষ করতেছি। আমি টপিক ওয়াইজ আলোচনা করতেছি, এখন যেটা সমস্যা হবে সেটা বলবে, প্রবলেম তো নাই। এখানে তো সব কিছু আলোচনা করতে হবে এমন তো কোনো কথা নাই, বা সব কিছু আলোচনা করে দিব এত সময় তো আমার এদিকে থাকতেছে না। আমাদের এখানে যতটুকু সময় থাকতেছে ততটুকু সময়ের মধ্যে জাস্ট টপিক আলোচনা করি আর একটু প্র্যাকটিস করা দিই। ওকে, খেয়াল করো। কুমিল্লা বোর্ড 19 সালে আসা প্রশ্ন। আমি একটা কথা মনে রাখবা, আমাদের একটা অধ্যায় সৃজনশীল থাকবে 100টা। এখন আমি কি 100টা তোমাদের সলভ করে দিব? এটা কি কেউ দিতে পারে? কারো পক্ষে সম্ভব? 100টা সৃজনশীলের মধ্যে বেশি হলে 10টা সৃজনশীল সলভ করে দেওয়ার মতো আছে। তুমি অফলাইনে প্রাইভেট পড়ো বা অনলাইনে প্রাইভেট পড়ো, যেখানেই পড়ো, 100টাই সবাইকে সৃজনশীল সলভ করে দিবে এমন কোনো মানুষ বর্তমানে বাংলাদেশে নাই, পৃথিবীতেই নাই। কারণ এতগুলো সৃজনশীল সলভ করে দেওয়ার মতো সময় সবার কাছে থাকে না। এখন নিজ দায়িত্বে, এখন হচ্ছে হ্যাঁ বলো। স্যার এখন হচ্ছে যে এখানে যে বাইরে পড়ানো হয় ওখানে হচ্ছে প্রথম দ্বিতীয় অধ্যায় তেমন একটা পড়াই না, কলেজে হচ্ছে পড়াই। হ্যাঁ, অনেকে দেখা যায় যে প্রথম দ্বিতীয় অধ্যায়গুলো টাচও করে না, কিন্তু সৃজনশীল লেখার নিয়মগুলো বুঝতে হবে, এই জন্য প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়গুলো টাচ করে বুঝায় যে এভাবে লিখতে হয়, এই কথাগুলো থাকলে এটা বলতে হয়। হ্যাঁ, বোর্ড কোশ্চেন অনেক কমন পড়ে, কিন্তু দুঃখজনক বিষয় দেখা যায় অনেক অফলাইনে প্রথম দ্বিতীয় অধ্যায়গুলো তেমন পড়া হয় না, তৃতীয় থেকে শুরু করা হয়। এই জন্য দেখা যায় বাচ্চারা
ম্যাথ করাইছে। হ্যাঁ, এই জন্য দেখা যায় প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে বাচ্চারা তেমন ভালো জানতে পারে না, এই জন্য ওরা এই অধ্যায়গুলো টাচ করে কম বা এগুলো লেখাও কম, ওই অঙ্কগুলো দিকে শুরু করে। কিন্তু আমাদের সবগুলো অধ্যায় সমান গুরুত্ব দিয়ে পড়া উচিত। যাই হোক, এখন অফলাইনে আলোচনা না করলেও অনলাইনে তো আলোচনা করতেছি, আমি করতেছি বা অন্য যারা অনলাইনে শিক্ষক আছে ওরা তো করতেছে, তাই না? তো এখন যেখানেই করতেছে তুমি তো পাই যাচ্ছ, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তো পেয়ে যাচ্ছ, তো সমস্যা নাই। তো এখন মোটামুটি যেভাবেই হোক তুমি মোটামুটি শিখলেই তো হয়ে গেল। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়টা, খেয়াল করো, মনে রাখবা যে এখানে বলতেছে আমাদের যে চিপস সবারই খুব প্রিয়। চিপস প্যাকেটজাতকরণের সময় একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। চিপস কারখানার নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য প্রবেশের পথে আঙ্গুলের ছাপ দেওয়ার জন্য একটি ডিভাইস স্থাপন করা হয়েছে। এখন এই সৃজনশীল পড়া কিন্তু কেউ বুঝতেছি না। ওয়ালাইকুম সালাম, দুর্জয় জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। এখন কথা হচ্ছে এই সৃজনশীলটা পড়ে কিন্তু বুঝতেছি না প্রযুক্তির নাম কি হবে। কি বলছে দেখো, উদ্দীপকে এটা গহনম না গহনম, সরি এটা হচ্ছে গিয়ে গহনম হবে। হ্যাঁ, চিপসের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তির সুবিধা ও অসুবিধা উল্লেখ সহ মতামত দাও। এখন এই চিপসটার প্রযুক্তিটা কি, চিপস যে করছে, এখন দেখো চিপসের প্যাকেটজাত করার সময় একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। এখন এই টেকনোলজি, হ্যাঁ এক্সেলেন্ট, ন্যানো টেকনোলজি। এখন কথা হচ্ছে ন্যানো টেকনোলজি। হ্যাঁ, এটা তো আমরা বুঝছি, আমরা টপিক ওয়াইজ পড়তেছি দেখায় বুঝছি যে এটা ন্যানো টেকনোলজি। এখন চিপস যে প্যাকেট করতেছি, এই যে প্যাকেটজাত করতেছি, এই প্যাকেটজাত করার ক্ষেত্রে, হ্যাঁ প্যাকেটজাত করার ক্ষেত্রে আমার প্রযুক্তিটা যে ন্যানো টেকনোলজি হবে এটা আমি কেমনে বুঝবো? আসলে কিছু কিছু আমার টপিক থাকে, কিছু কিছু ইনফরমেশন থাকে যেগুলো আমার হয়তো বা পড়ে বোঝাটা কষ্টকর। সব কিছু দেখা যায় পড়ে বোঝাটা কষ্টকর, একটু অনুমান করতে হয়, ধারণা করতে হয়। সাপোজ আমরা একটা জিনিস তৈরি করতেছি, একটা বস্তু তৈরি করা, যেটা চিপসের প্যাকেট, এটা একটা বস্তু, এই বস্তু তৈরি করতেছি। তো একটা বস্তু তৈরি করার ক্ষেত্রে যে প্রযুক্তি নিয়ে কাজ করা হয় তার নাম বলতে পারি ন্যানো টেকনোলজি। এই সেন্সটা নিয়েও কাজ করতে পারি আমরা। যদিও বলেন টেকসই আছে, বিদ্যুৎ সাশ্রয়ী, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, এগুলো যদিও বলে না, কিন্তু আমরা তো একটা বস্তু তৈরি করতেছি। চিপসের প্যাকেট একটা বস্তু, যেহেতু একটা বস্তু তৈরি করতেছি বা প্যাকেটজাত করতেছি, সেই ক্ষেত্রে অবশ্যই ন্যানো টেকনোলজির ব্যবহারটাই আমরা বলবো। কথা কি বুঝতে পারছো এবার? জি স্যার। এইভাবে ধরতে হবে। আচ্ছা, এখন বলতেছে এই প্রযুক্তির গঠন নয় কিন্তু সুবিধা অসুবিধা। এখন সুবিধা অসুবিধা বইতে সুন্দর করে লেখা আছে, বইটা পড়লেও হবে। এখানে দেখি কি লিখছে। তো দেখো কি বলছে, উদ্দীপকে চিপসের প্যাকেটজাতকরণের সময় ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে ন্যানো টেকনোলজি। নিচে এই প্রযুক্তির সুবিধা অসুবিধা ব্যাখ্যা করা হলো। সুবিধা, ন্যানো টেকনোলজির সুবিধাগুলো অনেক। যেমন এক, বৃহৎ স্কেলে পণ্য উৎপাদন সম্ভব হয়, অনেক বড় পরিসরে পণ্যগুলো উৎপন্ন করতে পারি। আর উৎপাদিত পণ্য আকারে ছোট করা সম্ভব, সূক্ষ্ম ছোট করা সম্ভব হয়। উৎপাদিত পণ্য অত্যন্ত মজবুত হয়, বিদ্যুৎ সাশ্রয়ী হয়, টেকসই হয়, হালকা হয়, এগুলো আমরা জানি। প্রাণঘাতী ক্যান্সার সহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধি হতে মুক্তি লাভ করা সম্ভব হবে। অর্থাৎ বিভিন্ন ধরনের খাবার খেলে দেখা যায় টিউমার, ক্যান্সার, অনেক ধরনের রোগ হয়। তো এই টেকনোলজি ব্যবহার করলে এই সকল রোগ থেকেও কি করা যায়, মানে দূরে থাকা যায়। এটা হচ্ছে তাদের একটা মতবাদ। সবাইকে এই পয়েন্টগুলো বুঝতেছো? ওই তোমাকে জানা যায়, সুবিধাগুলো লিখে দিলেই হবে। এতটুকু বলো, বুঝতে পারছো এতটুকু? কথা বলো, রেসপন্স করো বাকিরা, সময় কম। জি। আচ্ছা, এরপরে 5 নম্বর, বিশ্বব্যাপী বৃহৎ কর্মসংস্থানের সুযোগ হয়, বেশি বেশি সবাই চাকরি করতে পারবে সেখানে। কার্যকরী ও সস্তায় শক্তি উৎপাদন সহ পানীয় দূষণ, বায়ু দূষণ কমানো সম্ভব। এখন অসুবিধাগুলো পড়ি। অসুবিধাগুলো কি কি আছে? এই প্রযুক্তিতে উৎপাদিত ন্যানো ফাইবার বা সূক্ষ্ম তন্তু নিঃশ্বাসের সাথে ফুসফুসের মধ্যে পৌঁছালে ভয়ানক স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করতে পারে। এমনকি এর ঝুঁকি বিষাক্ত খনিজ অ্যাসবেস্টসের চেয়েও বেশি। মানে এই ঝুঁকিটা আমাদের অত্যন্ত ক্ষতিকর যে খনিজ, সেখান থেকেও কী হয়, বেশি ক্ষয়ক্ষতি হয়। মানে এখান থেকে যেই আমাদের তন্তুটা তৈরি হয়, সূক্ষ্ম তন্তু, এই সূক্ষ্ম তন্তু যখন নিচের সাথে চলে যায় তখন আমাদের খুবই কী হয়, ক্ষতি হয়। 2 নম্বর, ন্যানো প্রযুক্তি ব্যবহার করে মারাত্মক প্রাণঘাতী অস্ত্র তৈরি করা সম্ভব বিধায় যুদ্ধক্ষেত্রে ভয়াবহতার আশঙ্কা রয়েছে। মানে ন্যানো প্রযুক্তি ব্যবহার করে বোমা, বারুদ, পিস্তল সব কিছু তৈরি করা যায়, যেটা খুবই মারাত্মক বিষয়, ডেঞ্জারাস বিষয়। 3, ধনী ও নির্ধনের পার্থক্য চরম মাত্রায় বৃদ্ধি পাবে। মানে যার টাকা পয়সা ওরা তারা অস্ত্র কিনবে, গোলাবারুদ কিনবে, গরিবদের উপর কী করবে, আক্রমণ করবে। যেমন বর্তমানে আমাদের ফিলিস্তিনের মধ্যে ইসরায়েল কী করতেছে, আক্রমণ করতেছে। তো ইসরায়েলের যে অস্ত্র, বোমা বারুদ, এগুলো সবই হচ্ছে সেই ন্যানো টেকনোলজির মাধ্যমে তৈরি করা। আর সেই বোমা বারুদের মাধ্যমে কি হচ্ছে, নিরীহ মানুষগুলো, আমাদের মুসলমান মানুষগুলো মারা যাচ্ছে।
নিরীহ মানুষের উপর কী করতেছে, হত্যাযজ্ঞ চালাচ্ছে। তো ধনী ইসরায়েল হচ্ছে কি একটা মানে কি বলা যায়, নৃশংস, হিংস্র চেয়েও হিংস্র, অত্যন্ত জঘন্য একটা রাষ্ট্র। তো তারা ধনী হইলেও তারা অনেকটা জঘন্যতম। তো তাদের এই আক্রমণে আমাদের মতো মানুষ যারা আছি গরিব বা আমরা অসহায়, আমাদের কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। মানব শরীরের কোষের গঠনশৈলী পরিবর্তন সহ কোষ মেরে ফেলতে পারে। এই প্রযুক্তি ব্যবহারের ফলে অদক্ষরা ক্রমশ কর্মহীন হয়ে যাবে। মানে আমাদের যে প্রযুক্তি, আমাদের যে কর্মঠ জীবন, এটা কি হচ্ছে, আস্তে আস্তে আমরা কর্মহীন হয়ে পড়বো। এই প্রযুক্তি ব্যবহারের ফলে দেখা যাবে অনেকে মানে যেই কাজটা হাতে করতো সেই কাজটা প্রযুক্তির মাধ্যমে, ন্যানো প্রযুক্তির মাধ্যমে করবে, যার ফলে দেখা যাবে যে হাতে করার যে ইয়াটা আছে কৌশল, সেটা কি হয়ে যাবে, কমে যাবে। এরকম কিছু অসুবিধা আছে বইতে, সেটাও করে নিবা তাহলেই হবে। আবার তো ক্লাস একবার শেষের দিকে থেকে তাড়াতাড়ি করতেছি। ন্যানো প্রযুক্তির অসুবিধাগুলো সতর্কের সাথে এড়িয়ে চলে এর সুবিধাগুলো গ্রহণ করতে পারলে বিভিন্ন ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব হবে। তো এই পর্যন্তই থাকবে আমাদের আজকের ক্লাসের শেষ অংশ।